উফ, তামিম তামিম করে পাগল হয়ে যাচ্ছিস। তামিমের সাথে যা হয়েছে তা কি সবার সাথে হবে? এত ইনসিকিউর হলে হয় না। অর্ষা যদি তোকে সত্যিকার অর্থে ভালোবাসে আর তুই নিজের ভালোবাসা দিয়ে ওকে ধরে রাখতে পারিস, তবে এসব ফ্যাক্ট না। শুধু শুধু নিজের মাথাটা খারাপ করিস না। অর্ষার সাথে সব ঠিক করে নে। অর্ষা সারাদিন থম মেরে বসে থেকে রাতে মোবাইল নিয়ে নাড়াচাড়া করেও কল দেয়নি দর্শনকে। ভীষণ অভিমান জমেছে মনে। অভিমানগুলো অশ্রু হয়ে ঝরেছে। একটু না হয় ভুল করেছে তাই বলে এত কথা শোনাবে, এমন রুট ব্যবহার করবে? ওকে না ভালোবাসে? ভালোবাসার মানুষকে কেউ এভাবে কষ্ট দেয়? খারাপ ব্যবহার করার পর একবার সরি পর্যন্ত বলল না। এতটা অবহেলা অর্ষা মেনে নিতে পারছে না। সব মেনে নিলেও মানুষের অবহেলা মেনে নিতে পারে না। যারা অবহেলা করে তাদের থেকে ডিস্টেন্স বজায় রাখে। একা থাকবে তবু কারো অবহেলা নিয়ে বাঁচবে না। তাই তো করে এসেছে ছোট থেকে। এভাবে একটা দিন একটা রাত পার হয়ে গেল। দর্শন কল মেসেজ কিছুই দেয়নি। অর্ষা বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা উচিত। কলেজে যেতে ইচ্ছে করছে না। কলেজে না গেলে বাবার কাছে কৈফিয়ত দিতে হবে। তাই কলেজের ড্রেস পরে বের হয়েছে। ঠিকই, কিন্তু কলেজে যাবে না। শাহবাগ যাবে, ফুলের রাজ্যে গিয়ে হারিয়ে যাবে, তারপর টিএসসি চত্বরে ঘুরবে, ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে ঘুরবে। যেমন ভাবা তেমন কাজ। কলেজের সামনে গাড়ি থামায় রোজকার মতোই। কলেজে যেতে ইচ্ছে করছে খুব, দর্শনকে দেখতে ইচ্ছে করছে। বাসায় থেকে যেসব প্ল্যান করেছে তার কিছুই এখন মনে ধরছে না। অর্ষা কলেজের গেট থেকে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে জানা নেই। হেঁটে চলেছে নিজের মতো। যখন ক্লান্ত তখন বাজে বেলা 12টা। নিরিবিলি রাস্তা। মাঝে মধ্যে দু একটা মানুষ দেখা যাচ্ছে, আর উচ্চস্বরে সাইরেন বাজিয়ে ট্যাক্সি, প্রাইভেট কার আর মোটর বাইক যাচ্ছে। মাঝে মধ্যে সিএনজি আসছে দু একটা। অর্ষা রাস্তার পাশে গাছের ছায়ায় বসলো। ব্যাগ থেকে মোবাইল বের করলো। খিদে পেয়েছে খুব। আশেপাশে দোকানও নেই। ব্যাগ থেকে পানি বের করে পিপাসা মেটালো। অর্ষা দোকানের খোঁজে উঠে দাঁড়ালো। অর্ষা ফুটপাতে বসে বসে চিপস আর কোক খাচ্ছে। বড় রাস্তার ওপারে একটা বাড়ি, তার পাশে বড় পুরনো কোয়ার্টার, তার পাশে একটা অফিস। অর্ষা বাড়ি অফিসগুলো দেখছে। ওর পেছনে সারি সারি নারকেল আর সুপারি গাছ। কিছুক্ষণ পরপর পাপচারীরা উদ্ভট দৃষ্টি নিয়ে ওর দিকে তাকায়। অর্ষা এসব কেয়ার করছে না। ও ওর মতো খাচ্ছে। কাঁধের ব্যাগটা পাশে রেখেছে। ব্যাগের উপর একটা ড্রাই কেক, তার পাশে কোক। অর্ষা চিপসের প্যাকেট ফেলে ড্রাই কেকটা হাতে নিল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। প্যাকেট ছিঁড়ে ভেতরের দিকে তাকাতেই মোবাইল বেজে উঠল। অর্ষা বিরক্ত হলো কিঞ্চিত। কে ওর শান্তি নষ্ট করছে? কেকটা রেখে মোবাইল বের করলো। মোবাইল বের করে স্ক্রিনের দিকে তাকালো। প্রিয়া কল করেছে। অর্ষা কল রিসিভ করলো। প্রিয়ার বিচলিত কণ্ঠস্বর। অর্ষা, তুই কই? অর্ষার বেখেয়ালি উত্তর। জানি না। প্রিয়া রেগে বলল। এই, এটা কেমন উত্তর? তুই কোথায় বল। অর্ষার ভাবান্তর হলো না। আমি সত্যিই জানি না। অ্যাকচুয়ালি জানার চেষ্টা করছি না, শুধু সময় আর পরিবেশটা উপভোগ করতে চাই। প্রিয়া ওর কথার আগা মাথা বুঝতে পারছে না। কি উপভোগ করতে চাস? সময় আর পরিবেশ মানে কি? কই তুই? অর্ষা রাগের সুরে বলল। বললাম তো আমি জানি না। কল কাট। প্রিয়া ওকে শান্ত করে বলল। ওকে ওকে, শুধু বল তোর সাথে কি আছে। কেউ নেই, আমি একা। রাস্তার ধারে বসে কেক খাচ্ছি, খাবি? অর্ষা কেকে এক বাইট দিল। প্রিয়া আতঙ্কিত হলো। আতঙ্কের সুরে বলল। কলেজে আসিসনি কেন? কলেজে এসেছিলাম, কিন্তু ভেতরে যেতে ভালো লাগছিল না। অস্থির লাগছিল। মুক্ত বাতাসের প্রয়োজন ছিল, তাই একা একা হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। প্রিয়া কাঁদো কাঁদো হয়ে বলল। এই অর্ষা, কোথায় গিয়ে বসে আছিস তুই? আমার ভয় লাগছে খুব। ঠিকানা বল, আমি আসছি। কাউকে লাগবে না আমার, কল রাখ। অর্ষা কল কেটে দিল। প্রিয়া মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে রইল। অর্ষার মাথায় পাগলামি চেপেছে। এখন কি করবে বুঝতে পারছে না। দর্শন ক্লাসে দ্বিতীয় বেঞ্চে বসে চুপচাপ খাতায় কি যেন লিখছে। প্রিয়া দ্রুত গতিতে ক্লাসে ঢুকে দর্শনের সামনে গিয়ে দাঁড়ালো। ঝড়ের বেগে আসার জন্য দর্শন সহ আশেপাশের অনেকেই টের পেল। দর্শন চকিত হয়ে ওর দিকে তাকালো। প্রিয়া হাঁপাচ্ছে, কিছু একটা বলতে চাইছে। আগে ওর শ্বাস প্রয়োজন। ওর আশেপাশে অর্ষাকে না দেখে একটু অবাক হলো। কি হয়েছে প্রিয়া?
প্রিয়া হাঁপানো বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে বলল। আপনি এটা কি করলেন? অর্ষা পাগলামি করছে। দর্শন খাতা কলম রেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। ওর কপালে চিন্তার রেখা, অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল। কি করেছে? সকালে কলেজের সামনে নেমেও ভেতরে ঢোকেনি, একা একা কোথাও একটা চলে গেছে, কিন্তু কোথায় তা জানি না। আমি কল করেছি, ও বলল জানি না কোথায় আছে, ইনফ্যাক্ট জানার প্রয়োজন মনে করছে না। ওখানে নাকি ওর ভালো লাগছে, অচেনা জায়গা, কোনো বিপদ হলে। আর ও যেমন মেয়ে, কেউ এসে উল্টাপাল্টা কিছু বললে স্থান পাত্র বিবেচনা করবে না, নিজেই গন্ডগোল শুরু করে দিবে। ওর সাথে কেন এমন করেন? জানেন তো ও কতটা ক্রেজি। দর্শনের মনে অনুতাপের চেয়ে চিন্তা হচ্ছে বেশি। অর্ষা কোথাও চলে গেল। দর্শন মোবাইল বের করে কল করলো, কিন্তু কল রিসিভ হচ্ছে না। কিছুক্ষণ পরে সুইচ অফ বলছে। দর্শন আরও চিন্তায় পড়ে গেল। সেই সকাল থেকে মেয়েটা রাস্তায় ঘুরছে। ও ব্যাগপত্র গুছিয়ে কলেজ থেকে বের হয়ে গেল। বাইকে করে কলেজের ডানে বামে রাস্তায় খুঁজে এসেছে, কিন্তু পায়নি। ওকে না পেয়ে কান্না পাচ্ছে। নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে। কেন ওর সাথে রাগারাগি করতে গিয়েছিল? ওকে না পেয়ে 2টা নাগাদ কলেজে ফিরে এলো। ওর বন্ধুদের সব জানালো। প্রথমত রুশান কতক্ষণ ওকে ছাড়লো, তারপর সবাই একসাথে খোঁজাখুঁজি করলো। প্রিয়া গেছে ওর বাসায়, যদি বাসায় যায়, কিন্তু না, অর্ষা ফেরেনি। বাসায় না ফেরায় আরও ভয় পেয়ে গেল প্রিয়া। ওর বাবাকে জানাতে চাইলো একবার, তারপর আবার সময় নিল। প্রিয়া দর্শনকে জানিয়েছে অর্ষা বাসায় আসেনি। দর্শন কেঁদে দিচ্ছে প্রায়। ওর বন্ধুরা সান্ত্বনা দিচ্ছে, কি করবে বুঝতে পারছে না। অর্ষা এমন কেয়ারলেস হাইপার মেয়ে জানা ছিল না। 5টা বেজে গেছে, দর্শন এখনও বাসায় ফেরেনি। ওর বন্ধুরা ওর সঙ্গ দিচ্ছে, সবার তারা থাকলেও বন্ধুকে এই অবস্থায় একা ফেলে যেতে পারেনি। বন্ধুও তো সুখ দুঃখের সঙ্গী। গাছের গুড়ির উপর চুপ করে বসে আছে দর্শন। ওর মোবাইল বাজছে। তামিম কল রিসিভ করলো। হ্যালো ভাইয়া, অর্ষা কিছুক্ষণ আগে বাসায় এসছে, আমি ল্যান্ডলাইনে কল দিয়েছিলাম। তামিম কল কেটে দিয়ে চিৎকার করে উচ্ছ্বসিত হয়ে বলল। অর্ষা বাসায় ফিরেছেন? দর্শন ওর কথা শুনে যেন প্রাণ ফিরে পেল। ঢোক গিলে উঠে দাঁড়ায়। শুষ্ক ঠোঁটে হাসি ফুটেছে, চোখ চকচক করছে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি যাচ্ছি। অর্ষা গোসল করে লং স্কার্ট পরে ভেজা চুলে রুম থেকে বের হয়ে চিৎকার করে বলল, আমার মাথা ধরেছে, একটু কফি দেন খালা। তারপর ওর চোখ চড়ক গাছ। দর্শন ওর বাড়িতে, সাথে প্রিয়া। প্রিয়ার মুখ থমথমে। দর্শনের দিকে তাকালো। ওর চোখ মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে আস্ত খেয়ে ফেলবে। অর্ষা ভয় ভয় চোখে তাকালো। অর্ষা নার্ভাস হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি? প্রতি উত্তরে দর্শন ওর দিকে এগিয়ে গেল। অর্ষার দৃষ্টি দর্শনের দিকে। দর্শন ওর সামনে গিয়ে আচমকা কষিয়ে চড় মারল অর্ষাকে। অর্ষা আকস্মিক ঘটনায় বিস্মিত, হতবাক, হতবিহ্বল। বিস্ময়ে ওর মুখ হা হয়ে গেল। গালে হাত দিয়ে অবিশ্বাসের চোখে দর্শনের দিকে চেয়ে আছে। প্রিয়া নিজেও হতবাক। প্রিয়া নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি। অর্ষা তারপর প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া ওর দিকেই চেয়েছিল। চোখে চোখ পড়তে সরিয়ে নিল, তারপর আবার দর্শনের দিকে তাকালো। দর্শন চোখ মুখ শক্ত করে বলল, কোথায় গিয়েছিলে তুমি? সবাইকে টেনশন দিতে মজা লাগে? আমাকে শাস্তি দিচ্ছিলে তাই না? পেয়েছি তো আমি। 4-4টে ঘন্টা ছটফট করেছি, হন্যে হয়ে এদিক সেদিক খুঁজে বেরিয়েছি। তুমি জিতে গেছো, তালি দেওয়া উচিত। হ্যাপি নাও। অর্ষা কিছুই বুঝতে পারছে না। দর্শন ওকে খুঁজছে কেন? নিশ্চয়ই প্রিয়া বলেছে। অর্ষার গাল বেয়ে পানি পড়ছে। কান্নারত অবস্থায় বলল, বেশ করেছি, আমাকে কষ্ট দিলে এভাবেই হারিয়ে যাব। আমাকে তুমি খুঁজে পাবে না যদি না ধরা দেই। অভিমান বেশি হলে ধরাও দেব না। অর্ষা ঠোঁট ফোলালো। দর্শনের বুক ধুপ করে উঠল। আচমকা অর্ষাকে জড়িয়ে ধরল। অর্ষা আর এক দফা বিস্মিত, হতবাক, হতবিহ্বল। চোখ গোল গোল করে চেয়ে আছে, শরীর কাঁপছে ব্যাপকভাবে। অর্ষার ভেজা চুলের পানি দর্শনের মুখে পড়ছে। আই এম সরি অর্ষা, প্লিজ আর এমন করো না। প্রাণ পাখিটা উঠে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল একবার তোমাকে পেলে সারা জীবনের জন্য বুকে জড়িয়ে রাখবো, কোথাও যেতে দেব না। তোমাকে বড্ড ভালোবাসি আমি।
প্রিয়া ওদের এভাবে দেখে বসার ঘর থেকে রান্নাঘরে চলে এলো। ওরা দুজন দুজনের মান অভিমান মিটিয়ে নিচ্ছে। দর্শন যাওয়ার সময় ব্যাগ থেকে ওর জন্য কেনা ব্রেসলেটটা ওর ঘরে রেখে যায়। নভেম্বর 21, আগামীকাল দর্শনের 18তম জন্মদিন। সবাইকে বাসায় ইনভিটেশন দিয়েছে। অর্ষা ভেবে পাচ্ছে না দর্শনকে কি গিফট দেওয়া যায়। সবার সাথে আলোচনা করেও লাভ হয়নি। রাতে ভিডিও কলে কথা বলার সময় তাই দর্শনকেই জিজ্ঞেস করলো। আচ্ছা, তোমাকে কি গিফট দেব? দর্শন ক্যালকুলেটরে কিছু একটা হিসেব করছিল। ওর কথা শুনে স্মিত হাসল। তারপর ওকে কিছুক্ষণ অপলক দেখে ঘোর লাগা কণ্ঠে বলল, তোমাকে দেবে। অন্য এক তোমাকে চাই যে নিজেকে আমার নিকট উপহার স্বরূপ সমর্পণ করবে, আমাকে মুগ্ধ করবে। পারবে তো? অর্ষা আগামাথা কিছু বুঝতে পারল না। বোকার মতো শুধু মাথা নাড়ালো। দর্শন আবারও হাসল। অর্ষা পড়েছে বিপদে। দর্শনের কথা কিছুই বোঝেনি, অথচ হ্যাঁ বলে এসেছে। তাই প্রিয়াকে কল দিল। প্রিয়া সব শুনে কিছুক্ষণ থম মেরে থেকে বলল, ছি, দর্শন ভাইয়া এটা বলেছে? হ্যাঁ, ছি, এর মানে কি? ছি নয়তো কি? আমার তো মনে হচ্ছে তোকে রুম ডেটে নিতে চাই। থাপ্পড় খাবি? ও এমন না। এ কথার মানে তো এটাই দাঁড়ায়। সমর্পণ মানে কি? দুজনেই কিছুক্ষণ চুপ থাকলো। দুজনের মধ্যে নীরবতা। অর্ষা নীরবতা ভেঙে সন্দেহ আর ভয় নিয়ে বলল, আসলে কি দর্শন তাই চাইছে? প্রিয়া কনফিউজড হয়ে বলল, জানি না। ভোরের ঘুম অন্য সময়ের চেয়ে শীতল, আরামদায়ক ও নেশালো। প্রিয়া সেই নেশায় ডুবে আছে। গভীর ঘুমে যখন আচ্ছন্ন তখন কারো হিংসে হলো। ওর স্বাদের ঘুমের 12টা বাজিয়ে দিল ফোন কল। খান খান হয়ে যাওয়া ঘুমের জন্য ভীষণ কান্না পেল। কল ধরবে না ভেবে বালিশে মুখ গুজল, কিন্তু আবারও রিং বাজল। ঘুম ঘুম চোখে বাধ্য হয়ে মোবাইল হাতরে কাছে এনে প্রিয়া কল রিসিভ করে চোখ বন্ধ করেই বলল, হ্যালো। হ্যালো প্রিয়। প্রিয়া চোখ মেলল। মোবাইলের স্ক্রিনে অর্ষার নাম্বার দেখে বিড়বিড় করে বলল, এই মেয়ে জীবনটা জ্বালিয়ে খেলো। এই রাত দুপুরে কোন ভূত চেপেছে আল্লাহ মালুম। তারপর সময় দেখলো ভোর 5টা বাজে। ওর কণ্ঠও অনেক স্বাভাবিক, নিশ্চয়ই অনেকক্ষণ ধরে জেগে আছে। এই তুই কি সারা রাত ঘুমাসনি? না, রিচার্জ করছিলাম। প্রিয়া খানিকটা অবাক হয়ে বলল, ঘুম বাদ দিয়ে কি রিসার্চ করছিলি? অর্ষা কিছুটা আমতা আমতা করছিল। ওই আসলে দর্শন গতকাল কি বলেছিল? রেজাল্ট পেয়েছি মেবি। মেবি? হ্যাঁ মেবি, কজ তুই আমার মাথায় উল্টোপাল্টা জিনিস ঢুকিয়ে দিয়েছিস, তাই মেবি আটকে আছে। এখন আসল কথা শোন, আমাকে কলেজ ছুটির পর 2 ঘন্টা সময় দিবি। প্রিয়া চোখ বড় বড় করে বলল, এটাই বলার জন্য কল দিয়েছিলি? হ্যাঁ। প্রিয়ার মেজাজ তুঙ্গে, দাঁতে দাঁত চেপে বলল, খুব ভালো করেছিস। মরে যাচ্ছিলি তো, তাই কল করে আমার কাছ থেকে অক্সিজেন সাপ্লাই নিলি, তাই না? কুত্তি, কলেজে গিয়ে বলা যেত না? এত ভোরবেলা কল করেছিস কেন? ফোন রাখ। প্রিয়া ঝাড়ি মেরে কল কেটে দিল। অর্ষা বোকা বোকা মুখ করে বসে রইল। যাকে এখন একটু ঘুমানো যাক। অর্ষা ধপ করে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু উত্তেজনায় ঘুম আসছে না। আজ দর্শনের জন্মদিন, সন্ধ্যায় ওদের বাড়িতে যাবে। নিজেকে কিভাবে সাজাবে এগুলোই শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। এসব ভাবতে ভাবতে চোখের পাতায় ঘুম চলে এলো। সকালে আকস্মিক ঘুম ভাঙতেই অর্ষা লাফিয়ে ওঠে। বিছানায় কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকে। বড় দেওয়াল ঘড়ির দিকে চোখ যেতেই বিছানা থেকে এক প্রকার দৌড়ে নামে। দ্রুত রেডি হয়ে নিল। আজ দর্শনের জন্মদিন, লেট করা চলে? তবুও লেট হয়ে গেল। দর্শন নিশ্চয়ই গাল ফুলিয়ে রেখেছে। অর্ষা দ্রুত কলেজে গেল। বেল পড়ে গেছে। ক্লাসে সম্ভবত টিচার চলে গেছে। দর্শনকে 18তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হলো না। কত কষ্ট করে রাত জেগে ইউটিউব দেখে কার্ড বানিয়েছে। অর্ষা কার্ডের দিকে চেয়ে মন খারাপ করলো। এত আশা করে বানিয়েছে, বাধ্য হয়ে নিচের ক্লাসে চলে গেল। স্যার চলে এসেছে। অনুমতি নিয়ে ক্লাসে গিয়ে বসলো। মনে হচ্ছে সময় আজ যাচ্ছে না। বারবার ঘড়িতে সময় দেখছে। স্যারের পড়ানোর দিকে আগ্রহ নেই তা কোনো কালেই ছিল না, তবে আজ একটু বেশিই নেই।
ক্লাস শেষ হতেই দৌড়ে দর্শনের ক্লাসে যায়, কিন্তু লাভ হলো না। পরের ক্লাসের স্যার চলে গেছেন। অর্ষা হতাশা আর রাগ নিয়ে ফিরে এলো। পুরো দিন এভাবেই গেল। দর্শনের সাথে কথা বলার সুযোগ হয়নি। দর্শনকেও তৎপর হতে দেখা যায়নি। মনে হয় না দেখা করতে চাইও। নিজ থেকে তো আসতে পারতো, কিন্তু আসেনি। হয়তো রাগ করে আছে। একদম ছুটির পর দর্শনের দেখা পেল, কিন্তু পার্সোনালি কথা বলা হয়নি। ওর বন্ধুরা ওকে ঘিরে ছিল বার্থডে বয় বলে কথা। তার উপর প্রিয়া পাগল করে ফেলছিল। ওর বাসায় যাওয়ার তাড়া আছে। এখনই যদি ওর সাথে না যায় তবে সময় দিতে পারবে না। সব মিলিয়ে অর্ষা পড়েছিল বিপাকে। দর্শনকে ছোট করে একটা বার্তা পাঠিয়ে চলে যায় প্রিয়ার সাথে। সন্ধ্যা 7টা। দর্শনের বাড়িতে পার্টি চলছে। পার্টিতে শুধু ওর কাজিন, পাড়ার বন্ধু আর কলেজের বন্ধুরা। ওর বাবা মা বোন ছাড়া অন্য কোনো আত্মীয় অ্যালাউ নয় এই পার্টিতে। আত্মীয়দের মধ্যে শুধু সমবয়সী কাজিনরা থাকছে। দর্শন বাইরে কোথাও পার্টি রাখেনি বাবা মায়ের জন্য। তারা দুজনেই ডক্টর, ব্যস্ত মানুষ, এত সময় করে উঠতে পারবে না। তাই বাড়িতেই অ্যারেঞ্জ করেছে সব। দেশার 2-4 জন বন্ধুও এসেছে। ও ওদের নিয়ে ব্যস্ত। অর্পা আজ খুব সুন্দর করে সেজেছে। রোশান রসিয়ে রসিয়ে ওর রূপের প্রশংসা করছে। দর্শন কালো রঙের স্যুট, কালো শু পরেছে। ফর্মাল লুকে বেশ হ্যান্ডসাম লাগছে। ও কয়েকবার অর্ষাকে কল করেছে, কিন্তু অর্ষা কল রিসিভ করছিল না। শেষবার কল রিসিভ করে বলেছে লেট হবে পৌঁছতে। দর্শনের বেশ অভিমান হয়েছে। একটা চেয়ার টেনে বসে আছে চুপচাপ। অর্ষার প্রতি রেগে আছে। মনে মনে বলছে কলেজেও লেট করে এসেছে। কাছে গিয়ে একবারও উইশ করেনি, ভালো করে কথা বলেনি। যাওয়ার সময় টেক্সট করে চলে যাওয়ার কথা জানিয়েছে। আজকে ওর জন্য এত স্পেশাল একটা ডে, কিন্তু অর্ষা তার কোনো মূল্যই দিল না। ভালোবাসার মানুষের কি উচিত ছিল না দিনটা আরও স্পেশাল করার? পার্টিতেও আসতে লেট হবে, আসার কি দরকার ছিল? না আসতো। দর্শন এসব ভাবতে ভাবতে গাল ফুলিয়ে বসে আছে। অর্ষা আর প্রিয়া দর্শনদের ফ্ল্যাটের সামনে। দরজা খোলা রাখা, তবুও ভেতরে ঢুকতে অস্বস্তি আর লজ্জা লাগছে। প্রিয়া বারবার ধাক্কাচ্ছে আর ফিসফিস করে বলছে, চল, তুই না গেলে আমি যাব কি করে? আমার অস্বস্তি লাগছে। প্রিয়া পড়েছে মুশকিলে। অর্ষার এত অস্বস্তির কারণ ওর অজানা নেই, তাই ও নিজেই আগে ঢুকে পড়ল। ভেতরে আসার সময় অর্ষার হাত শক্ত করে ধরেছিল। রোশানের অর্পার সাথে গল্প করতে করতে হঠাৎ দরজার দিকে চোখ গেল। অর্পাকে আলতোভাবে ধাক্কা মেরে ওকে দেখিয়ে বলল, এই মেয়ে আবার কে? চেনা চেনা লাগছে, দেখো তো আমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ কিনা। অর্পা দরজার দিকে তাকালো। অর্ষাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। মাশাল্লাহ। ওর মুখে মাশাল্লাহ আর চোখে বিস্ময় দেখে রোশান ভড়কে গেল। তারপর আবার অর্ষার দিকে তাকালো। ও নিজেও দাঁড়িয়ে গেল। ও অর্ষা, কত সুন্দর লাগছে দেখছো? রোশান ভালো করে দেখে বলল, তাই তো, অবশ্যই তো। অর্পা উৎফুল্ল হয়ে বলল, দর্শন ওকে দেখলে কি রিয়েকশন দেবে তাই ভাবছি। তুমি মেয়ে হয়ে যখন এত দাবাদাবি করছো, সেখানে তো দর্শন বেহুশ হয়ে যাবেই। ওরা হুঁশে থাকা জরুরি। ও বেহুশ হলে সবাইকে পার্টি রেখে হসপিটালে দৌড়তে হবে। আমার তাতে মুড নেই, আমি এখন পার্টি মোডে আছি। অর্পা কোনোই দিয়ে ওকে মেরে বলল, ওর বাবা মা ডাক্তার, সমস্যা নেই। তুমি বকবক বন্ধ করে চুপ করে দাঁড়াও। আমি দর্শনের রিয়াকশন দেখতে চাই, আর তুমি মোবাইল নিয়ে রেডি থাকো। ওর রিয়াকশনটা ভিডিও করা চাই। ওকে মহারানী। অর্পা দর্শনের পেছনে গিয়ে দাঁড়ালো। অর্ষা এক জায়গায় দাঁড়িয়ে দর্শনকে খুঁজছে। ওকে একবার দেখে দর্শনের কাঁধে হাত রেখে বলল, দর্শন। দর্শন ওর কাজিনের সাথে কথা বলছিল। অর্পার ডাকে পেছনে ঘোরে চোখের ইশারায় কি বলল। অর্পাও চোখ দিয়ে ইশারা করে অর্ষাকে দেখালো। দর্শন মুগ্ধ হয়ে অর্ষাকে দেখছে। ওর চোখের পলক পড়ছে না। মুখের বিস্ময়টা এখন ঠোঁটের কোণে হাসিতে পরিণত হয়েছে। চোখ বিস্ময়ে চকচক করছে। অর্ষা এতটা মুগ্ধ করবে সেটা ভাবতে পারেনি। ওর চোখে মুখে মুগ্ধতা জড়ানো আভা ছড়িয়ে পড়েছে। অর্ষা ঘরোয়া পার্টির জন্য মানানসই সিম্পল ডিজাইনের সিম্পল লেহেঙ্গা পরেছে, সাথে রাতের উপযোগী হালকা মেকআপ। লেহেঙ্গার সাথে ম্যাচ করে জুয়েলারি, বাম হাতে ওর দেওয়া ব্রেসলেট, ঠোঁটে ম্যাচিং লিপস্টিক,
খোলা চুল, পায়ে হাই হিল, সাথে মুখে উপচে পড়া লাজুক আভা। অর্ষার চোখে চোখ পড়ল ওর। অর্ষা এতক্ষণ ওকে খুঁজলেও এখন কাছে যেতে লজ্জা লাগছে। দর্শনের দৃষ্টি দেখে আরও লজ্জা লাগছে, তাই ঠাই দাঁড়িয়ে রইল। অর্পা দর্শনকে ঠেলে অর্ষার কাছে নিয়ে গেল। এহেন ঠেলাঠেলির কারণে দর্শন নিজেও লজ্জা পেয়ে গেল। অর্ষা চোখ তুলে তাকাতে পারছে না। অর্পা ওদের সামনে থেকে চলে গেল। দর্শন আশেপাশে তাকালো। বাবা মা এখনো আসেনি, তাই অর্ষার সাথে টেনশনে ফ্রি কথা বলতে পারে। দর্শন আচ্ছন্ন করা কণ্ঠে বলল, এত সৌন্দর্য কোথায় লুকিয়ে রেখেছিলে বলো তো? ভারী অন্যায় করেছো। অর্ষা চোখ তুলে ওর দিকে তাকালো, লজ্জা আর অস্বস্তি নিয়ে বলল, আমার খুব লজ্জা লাগছে। আমি কখনো এমনভাবে। দর্শন মৃদু হেসে বলল, এভাবে নিজেকে সাজাবে, ভালো লাগবে। অর্ষা চুপচাপ দাঁড়িয়ে আছে। দর্শন ওকে আর অস্বস্তিতে ফেলতে চাইছে না। এসো এসো, এসে বসো, প্রিয়াকে ডাকো। অর্ষা প্রিয়াকে ডাকলো। ওরা দুজন এক জায়গায় গিয়ে বসলো। দর্শন দূর থেকে বারবার অর্ষাকে দেখছে। অর্ষার এই লাবণ্য রূপ ফুরিয়ে যাওয়ার নয়, যত দেখে ততই মোহিত হয়। অর্ষা এখন অনেকটা ইজি ফিল করছে। দর্শন অর্ষার সামনে গিয়ে ফিসফিস করে বলল, তোমাকে বেশি সময় দিতে পারছি না, বুঝতেই পারছো ফ্যামিলি আছে, সন্দেহ করবে। অর্ষা মৃদু হেসে বলল, ইটস ওকে। অর্পা, অর্ষা, প্রিয়া একসাথে বসে গল্প করছে। দর্শনের বাবা মা এসে পড়েছে। অর্ষা ওদের দেখে মনে মনে বলছে, হবু শ্বশুর শাশুড়ি আমার। তারপর নিজ মনেই লজ্জা পাচ্ছে। কেক কাটার জন্য সবাইকে ডাকা হলো। দর্শনের কেক কাটাকাটি বাচ্চাদের মতো মনে হচ্ছে। ওর কি এখন কেক কাটার বয়স? কিন্তু মায়ের চোরাচুরিতে বাধ্য হয়েছে, কেক অর্ডার করেছে। দর্শন ইশারায় অর্ষাকে ডাকলো। সাথে দাঁড় করাতে না পারলেও পেছনে ঠিক ঘাড়ের ওপর অর্ষা। কেক কাটা শেষ করে মাকে খাইয়ে দিয়ে বলল, এনাফ মা, আমি আর কেক নিয়ে আদিক্ষেতা করতে পারবো না, প্লিজ। দর্শনের মমতাময়ী মা হেসে ফেলল। ছেলে বেশ জব্দ হয়েছে। তিনি কেক সরিয়ে ফেললেন। তারপর সবাইকে খাবার সার্ভ করা হলো। অর্ষা দর্শনকে আলাদাভাবে কথা বলার জন্য খুঁজছে। ওর জন্য একটা গিফট এনেছে, সেটা দিতে চায়। খাওয়া শেষ করে সবাই যে যার মতো পার্টি এনজয় করছে। অর্ষা দর্শনকে মেসেজ করে জানালো, বাবা আমাকে নিতে আসবে, আমি চলে যাব। তোমার জন্য কিছু এনেছি, আলাদা করে দিতে চাই। দর্শন মেসেজ দেখা মাত্রই ওর বেডরুম দেখালো। অর্ষা ওর বেডরুমে চলে গেল। ওর বেডরুমে গিয়ে অর্ষা চারিদিকে হাঁ করে চেয়ে আছে। একটা ছেলের রুমের সবকিছু এত গোছানো সাজানো, সেখানেও মেয়ে হয়ে রুমের নাচেহাল অবস্থা করে রাখে। ঘর তো নয়, আফ্রিকার গভীর জঙ্গল। দর্শন দেখলে শিওর ছি করবে। এসব ভাবতে ভাবতে দর্শন চলে এসেছে। দরজায় পাহারায় রুশানকে দাঁড় করিয়ে রেখেছে। তোমার উপর আজ আমি অনেক রেগেছিলাম, তুমি আমাকে আজ পাত্তাই দাওনি। কিন্তু এখন এই মুহূর্তে তোমার উপর আমার একটু রাগ নেই, জানো তো। সব সময় আমি তোমাকে এভাবে দেখতে চাইতাম, কিন্তু বলতে পারতাম না। যদি রাগ করো তাই। আজ তোমাকে এভাবে দেখে ভীষণ ভালো লাগছে। অর্ষার আবারও অস্বস্তি লাগছে। এত লজ্জা জীবনেও পায়নি। মনে হচ্ছে মরেই যাবে আজ লজ্জায়। অর্ষা একটা বক্স রাখলো ওর বিছানার উপর। তারপর একটা কার্ড বের করে দর্শনকে দিয়ে বলল, সারা রাত জেগে এটা করেছি, কেমন হয়েছে? দর্শন কার্ডটা খুলল। অর্ষার যে এত সৃজনশীল গুণ আছে জানা ছিল না। দর্শন অর্ষার হাত ধরে বলল, বলবো? অর্ষার হাত কাঁপছে। এর আগেও হাত ধরেছে, কিন্তু আজ কেমন শিহরিত হচ্ছে। অর্ষা চোখের পলক ফেলল। দর্শন আচমকা ওর হাতের পাতার উপর ঠোঁট ছোঁয়ালো। অর্ষা আরও কেঁপে উঠল। সারা শরীর কাঁপছে। বুকে হাতুড়ি পেটাচ্ছে। মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না। এখানে থাকলে মারা যাবে, আর এক মুহূর্তও এখানে থাকা যাবে না। এ কেমন অনুভূতি? এই মেয়ে, ফাজলামো পেয়েছো? তুমি যার সাথে বলবে তার সাথে গিয়ে আমার ঢ্যাং ঢ্যাং করে নাচতে হবে? আমি কার সাথে নাচবো, কি গানে নাচবো, সেটা অবশ্যই আমার চয়েস হবে, তোমার নয়। ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছো বলে মাথা কিনে নাওনি। আমি ওর সাথে নাচ করব না। অর্ষা আলিশার উপর প্রচণ্ড খেপেছে। গড়গড় করে কথাগুলো রাগ নিয়ে বলল। আলিশা ওর কথা গায়ে না মেখে হাই বেঞ্চের উপরে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল,
অ্যাজ ইউর উইশ। না নাচ করলে নেই, শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট করো না। তোমার সাথে ফালতু বকা ছাড়াও আমাদের আরো অনেক কাজ আছে, সো প্লিজ লিভ। আলিশা দরজা দেখালো। অর্ষার আগে গজগজ করছে, অপমান সহ্য করতে পারছে না। ওকে হেনস্থা করার জন্য আলিশা উঠে পড়ে লেগেছে তা বুঝতে বাকি নেই। ও নাক কুচকে বলল, এসব করে কি পাবে? ধর্ষণকে দর্শনের ছায়াও মারাতে পারবে না, আমি দেব না। যদি এগুলো করে মনকে শান্তি দিতে পারো তা নো প্রবলেম। তোমার মানসিক শান্তির প্রয়োজন, আমার প্রতি ক্ষোভ মিটিয়ে যদি কিঞ্চিত মেলে। আলিশা ওর কথা শুনে স্থির থাকতে পারল না। সমস্ত ক্ষোভ মেটানোর জন্য বেঞ্চ থেকে নেমে এক লাথি দিল বেঞ্চে। তারপর চোখে রক্তিম আভা এনে বলল, খুব বার বেড়েছ, লিমিট ক্রস করো না। কার মানসিক শান্তির প্রয়োজন হবে সেটা না হয় কিছুদিন পরেই টের পাবে। কেন, সীমানা অতিক্রম করার দায়িত্ব কি তুমি একা নিয়েছো? আমার সাথে একদম লাগতে আসবে না, তাহলে সীমানা কি বুঝিয়ে দেব। অর্ষা দুম করে দরজায় শব্দ করে বের হয়ে গেল। আলিশা ওর যাওয়ার দিকে চেয়ে রাগে ফুঁসছে। বড্ড উঠছিস না, উঠতে থাক। অর্ষা ভেবে চিনতে ম্যামের সাথে কথা বলতে গেল। ওর মতামত শুনে ম্যাম জানালো, এখন আর কিছু সম্ভব না অর্ষা। তুমি যদি আরো আগে বলতে তাহলে কিছু করতে পারতাম। সব ফিক্সড হয়ে গেছে, সবাই তার পার্টনারের সাথে নাচ তৈরি করে ফেলেছে, এখন একদমই সম্ভব না। অর্ষা রিকোয়েস্ট করে বলল, ম্যাম প্লিজ একটু দেখুন না, আমি তো আজকেই জানতে পারলাম কে আমার পার্টনার। কলেজ মিস দিয়েছো কেন? একটা প্রোগ্রামে অংশ নিচ্ছ, তোমার কি উচিত ছিল না যে রেগুলার আসা? এখন যদি একজনকে আমি চেঞ্জ করতে যাই তাহলে সব এলোমেলো হয়ে যাবে। তুমি কলেজ মিস না দিলে সব পারফেক্টই পেতে। সরি, তুমি একটু অ্যাডজাস্ট করে নাও। অর্ষার কিছুই বলার থাকলো না। দর্শনের সাথে রাগ করে কলেজে না আসা, তারপর ওর জন্মদিন নিয়ে এত মেতেছিল যে এদিকটা তালগোল পাকিয়ে গেছে। মেজাজের 12টা বেজে গেছে। বিরক্ত লাগছে খুব। কি করবে বুঝতে পারছে না। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার রুটিন দিয়েছে নোটিশ বোর্ডে। দর্শন রুটিন মোবাইলে পিকচার তুলে নিল। সামনে পরীক্ষা, সিলেবাস পুনরায় শেষ করতে হবে, ভালো করে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনায় মনোযোগী হতে হবে, এসব ভাবতে লাগলো। রুটিনের দিকে চোখ বুলিয়ে নিল। প্রথমে কোনো সাবজেক্ট সেটা দেখলো। প্রথমে বাংলা প্রথম পত্র। কি খবর দর্শন? দর্শন চোখ তুলে চেয়ে দেখল জুবাইর দাঁড়িয়ে। মনে হচ্ছে কিছু বলতে এসেছে। ওর ঠোঁটের কোণে রহস্যময় হাসি। দর্শন ওকে কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করে বলল, ভালো। হঠাৎ? ও হ্যাঁ, হঠাৎই। তুমি কি জানো তোমার গার্লফ্রেন্ড ড্যান্স পার্টনার কে? কেন, জানা কি জরুরি? না, তবে জিজ্ঞেস করলাম আর কি। জিজ্ঞেস করার কারণ হচ্ছে ওর ড্যান্স পার্টনার আমি। জুবাইর অদ্ভুত হাসি দিল। এই হাসির মানে দর্শন বের করতে পারল না। এভাবে কেন হাসলো? তার চেয়ে বড় কথা, এই অসভ্যের সাথে অর্ষা ডান্স কেন করবে? অর্ষা কি পাগল হয়েছে? জানে না ও কেমন ছেলে? অর্ষা কেন ওকে জানায়নি? এটা ভেবেই দর্শনের প্রচন্ড রাগ হচ্ছে। বিশ্রীভাবে হাসছিস কেন? এই হাসির মানে কি? বিশ্রীভাবে? আচ্ছা, তেমন কিছুই না, আমার সৌভাগ্য দেখে হাসলাম। কিসের সৌভাগ্য? জুবাইর আবারও হাসলো। বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে ড্যান্স করার সৌভাগ্য। জুবাইরের চোখ কিছু একটা ইঙ্গিত করছিল। দর্শন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। এতক্ষণ তাতে দাঁত চেপে হাত মুঠো করে সব সহ্য করেছে, আর পারছে না। দর্শন আচমকা ওর কলার ধরে নাকে ঘুষি মারল। জুবাইর এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দর্শন এমন কিছু করবে সেটা ঘুণাক্ষরেও জানত না। এত বড় সাহস তোর! অর্ষাকে নিয়ে বাজে কথা বলছিস, বাজে ইঙ্গিত দিচ্ছিস, জানোয়ার! দর্শন চেঁচাতে লাগলো। জুবাইর পরিস্থিতি ঠান্ডাভাবে সামলে নেওয়ার চেষ্টা করছে। ও চায় না কারোর সামনে নিজের ইমেজ খারাপ হোক। যা হওয়ার দর্শনের সাথে হোক। জুবাইর চারিদিকে তাকালো। ঝামেলা দেখে মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। দোস্ত, তুই ভুল বুঝছিস। আমি কি করেছি বল? আমি বাজে কথা কখন বললাম? একদম অভিনয় করবি না। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? অনেকক্ষণ ধরে বাজে ইঙ্গিত দিচ্ছিলি, চুপচাপ সহ্য করে গেছি। বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে নাচবি না?
দর্শন আরও একটি ঘুষি মারল। ভিড় জমে গেছে। জুবাইর আর সহ্য করবে না। 2 বার মার খাওয়ার পর একবার মার দেওয়া তো চলেই। জুবাইর পাল্টা ঘুষি মারল দর্শনকে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। দুটি পক্ষ ওদের ছাড়িয়ে 2 দিকে নিল। রুশান, তামিম আর রাতুল খবর পেয়ে দৌড়ে এলো। দর্শনের চুল এলোমেলো, শার্টের একটা বোতাম খোলা, চশমা হাতে, চোখে রক্তিম আভা। দর্শন এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বন্ধুদের পাশ কাটিয়ে অর্ষাকে খুঁজতে চলে গেল। ওর বন্ধুরা ওকে দেখে ভীষণ অবাক হচ্ছে। এই দর্শনকে ওরা চেনেই না। দর্শন যেখানে কোনো দিন কোনো তর্কে জড়ায়নি, সে আজ হাতাহাতি করছে। ওরা ভীষণ ভয়ে আছে। প্রিন্সিপাল পর্যন্ত ঘটনা চলে গেলে জল অনেক দূর গড়াবে। দর্শনের ইমেজ খারাপ হবে। দর্শন অর্ষাকে ওর ক্লাসের সামনে দেখতে পেল। ও প্রিয়ার সাথে কিছু নিয়ে কথা বলছে।